নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা, এবং আজকে আমরা আলোচনা করব বিট ডায়াবেটিস। ডায়াবেটিস এমন একটা শব্দ আমরা প্রত্যেকে পরিচিত, এবং এমন কোনো ঘর বা ফ্যামিলি পাওয়া যাবে না যে ফ্যামিলিতে একজন ডায়াবেটিক নয়। ডায়াবেটিক একটা সাইলেন্ট কিলার, চিকিৎসকেরাই বলে থাকেন। আর তার আগে প্রি ডায়াবেটিক স্টেজ, এটা আরো মারাত্মক, কারণ আমরা কিছু বুঝতেই পারি না। আজকে তাই এই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ সচেতনতা প্রয়োজন, এটা চিকিৎসকেরাই বলে থাকেন। যাদের সঙ্গে আলোচনা করবো, আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে তিনজন বিশিষ্ট চিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর সমর ব্যানার্জি, এন্ডোক্রিনোলজি, মেটাবলিজম অ্যান্ড ডায়াবেটিস, কোঠিয়ারি মেডিকেল সেন্টার। নমস্কার ডক্টর ব্যানার্জি, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। ডক্টর সঞ্জয় কুমার সাহা, কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট, নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল। ডক্টর সাহা, আপনাকেও নমস্কার, স্বাগত জি 24 ঘন্টায়। এবং রয়েছেন ডক্টর সুপ্রিয়া দত্ত, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট। ম্যাডাম নমস্কার, স্বাগত আপনাকেও জি 24 ঘন্টায়। আমি প্রথমে ডক্টর ব্যানার্জি আপনাকে দিয়ে শুরু করতে চাইবো। ডায়াবেটিস নিয়ে যত আলোচনা হয়, প্রি ডায়াবেটিক এটা নিয়ে কিন্তু ততটা আলোচনা হয় না। আমি প্রথমে এটাই জানার চেষ্টা করব, কেন আলোচনা হয় না? কারণ ওটাই তো আসল। তার কারণ কিছুটা অজ্ঞতা আর কিছুটা প্রশ্ন হচ্ছে যাদের ডায়াবেটিস হয়ে গেছে। আমি সকলকে বলি, সুগার কাউকে মারে না। ডায়াবেটিসে হার্ট, কিডনি, ব্রেন, লিভার সমস্ত নষ্ট হয়ে মানুষের খুব ক্ষতি হয়। এই কমপ্লিকেশন এবং ডায়াবেটিসটাকেই এখন আমরা পুরো সামলে উঠতে পেরেছি তা নয়। তাই প্রি ডায়াবেটিসের দিকে আমাদের নজরটা দেওয়া হয়নি। কিন্তু সত্যি কথা হলো, যদি ডায়াবেটিসকে সামলাতে হয় তাহলে তাকে আগে থেকে ধরতে হবে। মানে পুরোপুরি যখন সুগার নর্মালও নয়, আবার ডায়াবেটিক রেঞ্জও নয়, মানে আগে সবে শুরু হয়েছে, তখন থেকে যদি আমরা ধরে ফেলি এবং আমরা পদ্ধতি নিই তাকে আটকানোর জন্য বিভিন্নভাবে, সেটা আমাদের জীবনযাত্রা প্রণালী, দরকার হলে ওষুধ, তাহলে দেখা গেছে 5 to 10% পার ইয়ার এই ডায়াবেটিস হওয়ার রেটটাকে কমানো যাবে। অনেক ক্ষেত্রেই আমরা ডায়াবেটিসের হারটাকে কমাতে পারবো। আমি একটুখানি ডক্টর সাহা আপনার কাছে জানার চেষ্টা করব, ভারতের যে আর্থসামাজিক পরিস্থিতি, যা পরিকাঠামো, আমাদের যা লাইফস্টাইল, তা নিয়ে আপনি কি বলবেন? এই যে ডায়াবেটিস নিয়ে আলোচনা বা প্রি ডায়াবেটিক নিয়ে আলোচনা কতটা জরুরি? ডায়াবেটিসের আগে যদি পেশেন্টকে আমরা ধরতে পারি আর ওনার চিকিৎসা করতে পারি, সঠিক পথ দেখাতে পারি যাতে আপনার ডায়াবেটিসটা যাতে না হয়, তাহলে সেটা কিন্তু পুরো সোসাইটির জন্য খুব ভালো হবে। পার্ট অফ সোসাইটি কিন্তু ভাবে যে ইউ আর ইকোনমিক্যালি ওয়েল অফ যদি ইউ ইট ওয়েল, you have a luxurious life. So a luxurious life includes cars, two-wheelers, যেখানে সেরকম এক্সারসাইজ করা বন্ধ হয়ে যাচ্ছে, স্মার্টফোনস এন্ড টিভিস, যেটা again এক্সারসাইজ করা বন্ধ হয়ে যাচ্ছে. So what has happened is that আমাদের sedentary lifestyle and fast food is responsible for basically fueling pre-diabetes. যেটা সবাইকে জানা উচিত যে প্রি ডায়াবেটিস এর আগেও একটা স্টেজ আছে, সেটা যেটা বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, যেখান থেকে কিন্তু এই প্রি ডায়াবেটিসটা আসছে। এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা কিছুটা জেনেটিক, হ্যাঁ, কিছুটা হচ্ছে বেসিক্যালি ওবেসিটি রিলেটেড। এর সারা পৃথিবীতে কিন্তু ওবেসিটি হচ্ছে খুব বড় অসুখ, যেটা মানে ওবেসিটি মানে স্থূলতা, ওজনটা বাড়া। আপনার যদি ওজন বেশি থাকে তাহলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকবে, তখন আপনার কিন্তু ওবেসিটির সঙ্গে অনেকগুলো অসুখ সঙ্গে আসে। প্রি ডায়াবেটিসটা হচ্ছে একটা, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড সেটা বেশি থাকে, ব্লাড প্রেশার বেশি থাকে, আর এই সব অসুখগুলো অসিমটমেটিক অসুখ, মানে সেরকম কোনো সিমটম থাকে না, আপনার কোনো কষ্ট হবে না। আর সেটা হচ্ছে মূল কারণ যে আমরা কিন্তু এই অসুখটা আগে ধরতে পারি না। মানে সুস্থ লোককে কিন্তু আপনি জানাতে পারেন না বা বলতে পারেন না যে এই টেস্টগুলো করাতে চাইবে না। সেটা কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রেও আমাদের হয় যে খুব বেশি সুগার না থাকলে পেশেন্টের সিমটম থাকে না, কোনো কষ্ট হয় না। তো আপনি যদি আপনার পেশেন্টকে বলেন একটা ইসিজি করার দরকার বা চোখ দেখানোর দরকার, তো উত্তর সামনে থেকে আসে পেশেন্টের কাছ থেকে, ডাক্তারবাবু আমি কিন্তু বুকে ব্যথা হয় না, চোখে ভালোও দেখতে পারি। সো এটা কিন্তু যদি আপনার সিমটম না থাকে, আই থিঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট বোঝার দরকার যেটা হচ্ছে ইন মডার্ন মেডিসিন,
আগে পেশেন্ট গুলো অসুস্থ হয়ে ডাক্তারের কাছে আসতো, এখন কিন্তু আরেক ব্রাঞ্চ অফ মেডিসিন খুলেছে যে সুস্থ লোকের চিকিৎসা করা দরকার। কেননা আপনি সুস্থ লোকের চিকিৎসা যদি আগে থেকে করেন আরো ভালোভাবে বাঁচবে আর বেশি দিন বাঁচবে। And that is the reason, মানে সেই মূল সেই মন্ত্র for launching it. সচেতনতাটাই তো বোধহয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ কোনো সুস্থ মানুষ হয়তো এতে ভাবতেই পারেন না যে একবার অন্তত পক্ষে ডাক্তারের কাছে যাওয়া দরকার এবং ব্লাড সুগার লেভেল ঠিক রয়েছে কিনা সেটা একটু বোঝা দরকার। আমি Absolutely. ডক্টর দত্ত আপনার কাছে একটু আসবো, আমি ডক্টর সাহা আপনার কাছে পরবর্তী সময় আসছি। ডক্টর দত্ত, একটা বিষয় একটু বোঝার চেষ্টা করবো, যদিও ডক্টর সাহা বললেন যে তেমন কোনো সিমটমস আসে না, কোনো ব্যথা হয় না, কিছু হয় না, তো আমি কেন চিকিৎসকের কাছে যাব, কিন্তু তাও তাও তো কিছু লক্ষণ থাকে যার ফলে আমরা বুঝতে পারি যে আমি আস্তে আস্তে ডায়াবেটিক হচ্ছি, সেগুলো কি কি? অ্যাকচুয়ালি টু কন্টিনিউ উইথ স্যার যেটা বললেন, সিমটোম্যাটিক কোনো সিমটমস থাকে না। এইবার আমাদেরকে যেটা করতে হবে, যেটা নতুন মেডিসিন, মডার্ন মেডিসিনের কথা, প্রিভেন্টিভ মেডিসিন, আমরা কি দেখব, কিছু রিস্ক ফ্যাক্টরস, বিকজ আমরা ডিল করছি, এটা আজকের টপিকটাই মেইনলি 90% অফ ডায়াবেটিস যেটা টাইপ 2 ডায়াবেটিস। প্রি ডায়াবেটিসে ডায়াগনোজ করতে গেলে একটা আমি যেটা বললাম রিস্ক ফ্যাক্টর, এছাড়াও কিছু টেল সাইন্স থাকে। ওবেসিটি, যেটার উপরে প্রচন্ড হাইলাইট করা হচ্ছে, স্থূলতা, ফ্যাট বেড়ে যাওয়া, পার্টিকুলারলি অ্যাবডোমিনাল সার্কামফারেন্স বেড়ে যাওয়া। নেক্সট হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, কারোর পরিবারে বাবা মার নাও থাকতে পারে, ঠাকুরদা, এনিওয়ান ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি। এছাড়া ইয়াং ফিমেলদের পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এগুলো, এটা একটা রিস্ক ফ্যাক্টর। এছাড়া আপনার আসছে যারা স্মোক করে, দ্যাট ইজ অলসো আর্লি অন, টোব্যাকো, ইট ইজ অলসো আ রিস্ক ফ্যাক্টর। সো এরকম যে রিস্ক ফ্যাক্টর যাদের থাকবে তাদেরকে স্ক্রিন করা। আর সিমটম ওয়াইজ কয়েকটা টেল সাইন্স দেখা যায় ইয়াং অনসেটে। আপনার একটা টার্ম আছে স্কিন পিগমেন্টেশন, অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স, মানে একটা কালো ছাপ পড়ে যায়। এটা বেসিক্যালি আমরা গলার পেছনে ভাতটাতে দেখতে পাই, এবং বগলে এবং গ্রয়েন মানে কুচকিতে, এগুলো একটা আছে। এছাড়া রেকারেন্ট ইনফেকশন, ঘাড় শুকোচ্ছে না, দিস আর সাম সাটল সিমটমস, নট ফুল ফ্লেজেড, বাট এগুলো যখনই নজরে আসবে তখন ডেফিনেটলি স্ক্রিন করা উচিত, টেস্টগুলো করা উচিত, তাদেরকে সচেতন করা উচিত যে আপনার ডায়াবেটিস হতে পারে, গো ফর দ্য টেস্ট। এই জিনিসটা যদি আমরা এডুকেট করি পেশেন্টদের, দ্যাট ইজ দ্য টাইম ওয়েন উই ক্যান স্টপ অর অ্যারেস্ট অর বিট ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস স্টেজেই ধরা পড়বে। সো এটা একটা আমাদের সবার মধ্যে, আমরা যারা দেখি ডায়াবেটিস পেশেন্ট, আমরা সবাই করে থাকি। অ্যান্ড এই স্টেজে ধরা পড়লে ডায়াবেটিস টেম্পোরারি রেমিশনও করা যায়। ধরুন জাস্ট ওই স্যার ডেফিনিশন ওয়াইজ যেটা বললেন, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, মানে খালি পেটে বা ভরা পেটে, বা HbA1c, এই স্টেজে যদি আমরা কাউকে আটকাতে পারি বাই ডায়েট অ্যান্ড লাইফস্টাইল, যেগুলো খুবই বাজে ওয়েস্টার্নাইজড এন্ড অল, যেগুলো এক্সপ্লেন করলেন স্যার ডক্টর শাহ, সেইগুলো আমরা যদি করতে পারি প্রথম থেকে, ডেফিনেটলি উই উইল ক্যাচ দ্যাম ইয়াং অ্যান্ড উই উইল eradicate or at least remission মানে আমাদের অনেক আগে থেকে অ্যালার্ট হতে হবে এবং অ্যাওয়ার হতে হবে, এটাই আপনি বোঝাতে চাইছেন। আমি ডক্টর ব্যানার্জির কাছে আবার একটু আসবো। ডক্টর ব্যানার্জি, একটা বিষয়, এই যে প্রি ডায়াবেটিক এবং এই ডায়াবেটিক, এর মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে, একটা আলাদা করা যায় কিছু কিছু ক্ষেত্রে, সেগুলো ঠিক কি কি লক্ষণ, আলাদা করব কিভাবে আমরা? প্রথম কথা হলো, প্রি ডায়াবেটিসের সবচেয়ে বড় সমস্যা, অধিকাংশ ক্ষেত্রে কোনো সিমটম বা সাইন থাকে না। অন্তত আমি বলবো যে খুব প্রকাশ্য একদম, যে দেখলেই বুঝে যাব যে এর আছে। যেমন ডায়াবেটিস হয়ে গেলে আমরা দেখি পেশেন্টের হয়তো পায়ে ঘা হয়েছে বা হয়তো হার্টের প্রবলেম হচ্ছে, সেটা থাকে না। এই জন্য প্রি ডায়াবেটিস আমাদের কাছে বড্ড বেশি ডায়াগনোসিস করাটা মিস হয়ে যায়। কিন্তু এটা প্রি ডায়াবেটিস বেশিরভাগ ধরা পড়ে রুটিন স্ক্রিনিং এ। যেমন হচ্ছে একটা কোনো অপারেশন হবে, তার আগে রুটিনলি ব্লাড সুগার টেস্ট হয়। যে কোনো কোম্পানি বা কোনো চাকরিগত ব্যাপারে তার একটা রুটিন হেলথ চেক আপের মধ্যে গিয়ে হয়, তখনই ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ধরা পড়ে। এই প্রি ডায়াবেটিসে যদিও পেশেন্টরা সাধারণত এসে অভিযোগ করে না যে আমার এই কষ্ট, আমরা আকস্মিকভাবেই তাদের ধরে ফেলি, কিন্তু তাদের অধিকাংশেরই কিভাবে তাদের শরীরের ক্ষয়ক্ষতি থাকে, আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছি যে এই প্রি ডায়াবেটিস পেশেন্টদের যাদের আইজিটি আছে, ডিপিপি স্টাডি হয়েছিল একটা ইন্টারন্যাশনাল, সে দেখিয়েছে 7.9% রেটিনা ড্যামেজ হয়ে গেছে। পেশেন্ট কিন্তু চোখে দেখছে, পুরোপুরি ড্যামেজ হয়নি বা অন্য অসুবিধা নেই বলে দেখতে পাচ্ছে।
10 to 18, 10 থেকে 18% পেশেন্ট শতকরা ভাগ তাদের নার্ভের প্রবলেম হয়েছে। নার্ভে হয়তো জ্বালা যন্ত্রণা ব্যথা কিছু নেই, কিন্তু আমরা পরীক্ষা করে দেখছি যে তার নার্ভ ড্যামেজ হতে শুরু করেছে। কিডনি ডিজিজ, আমি বলছি না যে একদম সঙ্গে সঙ্গে ক্রিয়েটিনিন বেড়ে গেছে, কিন্তু আরো কিডনির যে আগে ধরা যেগুলো আছে অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও জিএপিআর, তাতে মাপা যাচ্ছে যে প্রি ডায়াবেটিস স্টেজ ডায়াবেটিস হয়নি, শতকরা 65 কিডনি কিন্তু আক্রান্ত, সেটা আমরা ধরতে পারি। এবং আরেকটা দেখা যাচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমাদের অ্যাডাল্টে বড়দের ক্ষেত্রে হয়, প্রথম রুগী এসছে, অনেক দিনের নয়, সদ্য ধরা পড়েছে, তাকে প্রপার স্ক্রিনিং ঠিক মতো গভীরভাবে পরীক্ষা করে দেখা গেছে 50% লোকের করোনারি আর্টারি ডিজিজ, মানে হার্টের রক্ত চলাচলকারী শিরাগুলো গোলমাল হয়ে রয়েছে। তাই আমরা যদি গভীরভাবে একটু ভেতরে গিয়ে গভীরভাবে গিয়ে পরীক্ষা করি, প্রি ডায়াবেটিসকে আমরা বলবো না যে এর কোনো লক্ষণ নেই, লক্ষণটাকে একটু ডিপলি খুঁজে বার করতে হবে। দ্বিতীয় আরেকটা কথা বলতে চাইছি, এটা মনে রাখতে হবে, আমাদের সংখ্যা তত্ত্ব বলছে যদি বাবা বা মায়ের একজনের সুগার থাকে, তার সুগার হওয়ার চান্স 40%, দুজনের থাকলে 70%, একজন ভাই বোন বাবা মা 80%। আমি প্রত্যেক পেশেন্ট বাবা মা এলে আমি জিজ্ঞাসা করি ছেলে মেয়ে মোটা কিনা, কারণ ছোট বাচ্চা হলে তাকে আগে থেকে আদর্শ খাবার দাবার দাও। এখন যে খাবার দাবার চলছে একটা স্টাইলের, ওই যে ফাস্ট ফুড আজকে বাচ্চাগুলোকে শেষ করছে। আর তাদের যে স্লিপিং টাইমিং, যেটা উচিত ছিল অন্তত 10টা 11টার মধ্যে, তারা 3টে ঘুমোতে যাচ্ছে। সবকিছু মানুষের ইনসুলিন রেজিস্ট্যান্স, টোটালি ডায়াবেটিস কে যে একটা লাইফস্টাইল ডিজিজ বলে, এটা আপনাদের কথা শুনে একেবারে প্রত্যেকটা ছাত্রছাত্রী সেটা আমি বুঝতে পারছি। ডক্টর সাহা, আপনার কাছে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে এই প্রি ডায়াবেটিকটাকে কিভাবে আটকাবো, সেটা তো আমরা বলছি, এবং এটাও বুঝতে পারছি যে ডায়াবেটিস শরীরের কোনো অর্গানকেই ছাড়ছে না, প্রত্যেকটা জায়গায় এটা এফেক্ট করছে, এজন্যই এটাকে সাইলেন্ট কিলার বলছি। তো এক্ষেত্রে হেলথ ওয়ার্কার্সদের তাদের ভূমিকা কি, এটা সম্পর্কে আরো বেশি মানুষকে অ্যাওয়্যার করার জন্য? দেখুন, আমাদের সংখ্যা, হেলথ ওয়ার্কারের সংখ্যা কম্পেয়ার টু আমাদের পপুলেশন খুব বেশি নয়, মানে উই আর শর্ট কম্পেয়ার টু দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আর কি। হ্যাঁ, কিন্তু তা অ্যাওয়ারনেস অফ অসুখের তো আগে সেটার জন্য হেলথ ওয়ার্কার তৈরি হয়েছে। এই মডার্ন অ্যাসপেক্ট অফ মেডিসিন যেটা আছে, যেটা প্রিভেনশনটা, অবভিয়াসলি সেই আমাদের কাছে সেই ধরনের রিসোর্সেস নাই যেটা আমরা একটু খেয়াল রাখতে পারি, কিন্তু এটা করতে হবে। ওবেসিটিটাই কিন্তু ডায়াবেটিস আর প্রি ডায়াবেটিসটাকে ড্রাইভ করছে। আর একটা জিনিস যেটা ড্রাইভ করছে আমার মনে হয়, যেটা খুব জরুরি কন্ট্রোল করা, সেটা হচ্ছে ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি। আমরা যেটা পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বললেন, হ্যাঁ ডক্টর দত্ত, কিন্তু আরেকটা গ্রুপ আছে যাদের ডায়াবেটিস প্রেগন্যান্সিতে হয়। আর এই যে ডায়াবেটিস প্রেগন্যান্সিতে হওয়া, তার যে বাচ্চা জন্ম হয়, হ্যাঁ, তাদের কিন্তু ডায়াবেটিস দেখা গেছে আগে হচ্ছে। মানে দের ইজ সামথিং সাইন্টিফিক্যালি আমরা বলি এপিজেনেটিক ফেনোমেনন। মানে আমার প্যারেন্টস গুলো মেবি 60 বছর বয়সে বা 50 বছর বয়সে ডায়াবেটিস হলো, দ্য নেক্সট জেনারেশন 10, 15, 20 বছর আগে হচ্ছে। ইনফ্যাক্ট আজকেই আমি ক্লিনিকে দুটো পেশেন্ট দেখলাম, একজন 27 বছর বয়স, একজন 29 বছর বয়স, দুজনেরই কিন্তু ডায়াবেটিস হয়ে গেছে। আর ডায়াবেটিস হওয়া মানে ওরা কিন্তু প্রি ডায়াবেটিস স্টেজে মিনিমাম 5 থেকে 7 বার আগে ছিলেন। তো ইউ ক্যান ইমাজিন দ্যাট ওরা বয়স যখন 20, 22 বা 25 ছিল, তখন ওরা প্রি ডায়াবেটিক ছিল। মানে trying to teach everybody a good healthy lifestyle, মানে খাওয়া সম্পর্কে, এক্সারসাইজ সম্পর্কে। ডায়াবেটিস হলে পরেই অ্যালার্ট হয়ে যেতে হবে বাবা মা উভয়কে, কারণ নেক্সট জেনারেশনের কতটা হাই চান্স ডায়াবেটিসের ক্ষেত্রে সেটা বোঝাই যাচ্ছে। আমি ডক্টর দত্ত, আপনার কাছে একটু জানার চেষ্টা করবো, আমরা ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ, সেখানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের খাবার দাবার, বিভিন্ন লাইফস্টাইল, সেক্ষেত্রে তো আমরা অনেকে ফাস্টিং করে থাকি। তো সেক্ষেত্রে এই সবকিছু দিক মাথায় রেখে পুরোটা টোটাল চেঞ্জেস কি সম্ভব? কারণ লাইফস্টাইল চেঞ্জের কথাই যখন বারবার করে উঠে আসছে কথা প্রসঙ্গে। লাইফস্টাইল চেঞ্জ জাস্ট গাল ভরা নাম বলে কোনো লাভ নেই। অসুখটা সম্বন্ধে ওদের ওয়াকিফ করতে হবে। সব থেকে মেইন জিনিস হচ্ছে, লোকেরা এখনো জানে সুগার মানে হচ্ছে ওই খালি পেটে একটা সুগার করলো আর ভরা পেটে একটা করলো। সেই ভরা পেটটাও কখন? সেই দুপুরবেলার পরে। বেসিক্যালি 3 বার 3টে মেজর মিল খাওয়া হয়, প্রত্যেকটা মিলের পরে একটা সার্জ হয়, বেড়ে যায় সুগার। তো এই জিনিসগুলো আমরা যখন প্রথমবার একজনকে দেখছি, তাকে একটুখানি জানাতে হয় যে অসুখটা কিভাবে প্রোগ্রেস
করতে পারে। আমাদের সবাইকে সচেতন করতে হবে যে সুগার যদি কন্ট্রোলে না থাকে বা ডায়াবেটিস একবার হয়ে যায় তাহলে বিভিন্ন অর্গান ইনভলভ হবে। সো ডায়েট আমাদের বৈচিত্র্যময় দেশ হলেও মূলত হচ্ছে কার্বোহাইড্রেট। এবার লোকেদেরকে জানাতে হবে কার্বোহাইড্রেট কি, প্রোটিন কি, ফ্যাট কি। সো ভ্যারিড ডায়েট হলেও মূলত বলতে হবে রিফাইন্ড কার্বোহাইড্রেট, রিফাইন্ড যেগুলো হচ্ছে আপনার বাসমতি চাল বা যেগুলোর ওপরে হাস্ক গুলো তুলে দেওয়া হয় সেরকম, মানে সিম্পল ওয়ার্ডস এক্সপ্লেন করতে হবে যে একটু মোটা চাল, রিফাইন্ড রাইস, রিফাইন্ড সিরিয়ালস অ্যাভয়েড করতে হবে। কার্বোহাইড্রেটের একটা পরিমাপ আছে, প্রোটিনের একটা পরিমাপ আছে, যে যেরকমই রান্না করুক, যে কালচারে নর্থ ইস্ট সাউথ খাবারের কম্পোজিশনটা এবং খাবারের পরিমাণটা, দ্য রাইট প্রপোর্শন অ্যাট দ্য রাইট টাইম, and also cooking methods. So about carbohydrate, protein, fat, everything should be taken as I mean normal log ja khaye tar theke carbohydrate er content ta ekটু কম হবে, not that যে একদম drastically, because everything is required. শেষের প্রোটিনটা একটু বাড়াতে হবে। আমাদের দেশের লোকরা এমনিতেই প্রোটিন কম খায়, প্রোটিন বলতে শুধু ভাবে মাছ ডিম, ডাল কেউ খায় না। সো ডাল will be there throughout India. ডাল is very মানে available কি খাবেন বা কি খাবেন না এটাতে একটুখানি জোর দেওয়ার খুব দরকার রয়েছে। আমি আসবো আবার আপনার কাছে। আমি ডক্টর ব্যানার্জি আপনার কাছে জানার চেষ্টা করবো, যেহেতু ডায়াবেটিসের কথা প্রসঙ্গে বারবার করে ওবেসিটি চলে আসছে, মানে এক্সারসাইজ এর ক্ষেত্রে কতটা মাস্ট, মানে আমি যতটা ক্যালোরি ইনটেক করছি ততটাই বার্ন করছি কিনা সেটাও খুব ইম্পর্টেন্ট। কে ব্যায়ামের প্রচন্ড প্রয়োজন, প্রত্যেকের প্রয়োজন। খুব সহজভাবে সাধারণ লোক যেটা করতে পারে, আধ ঘন্টা হাঁটা, 4 থেকে 5 কিলোমিটার স্পিডে হাঁটা, দুটো হাত দুপাশে দোলানো, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়া, কম করে আধ ঘন্টা, বেশি করলে তার কোনো অসুবিধে নেই। এই আধ ঘন্টা ব্যায়ামে প্রতিদিন অন্তত 200 থেকে 300 ক্যালোরি খরচ হবে এবং তার ওজন কমতে থাকবে। ডক্টর সাহা, মানে ব্লাড সুগার লেভেল মানে কতটা ঘন ঘন চেক করা উচিত? যিনি ধরুন সুস্থই আছেন কিন্তু প্রি ডায়াবেটিক স্টেজে তিনি পৌঁছতে পারেন, সে কারণে তিনি অ্যাওয়্যার, সে কারণে তাকে কতবার এরকম ঘন ঘন ব্লাড সুগার লেভেল চেক করতে হবে, ছোট করে জানবো। হ্যাঁ, বেসিক্যালি যদি আপনার প্রি ডায়াবেটিস অলরেডি হয়ে আছে আপনি জানেন, তাহলে বছরে একবার অন্তত করা উচিত। কিন্তু যারা এমনি স্ক্রিনিং টেস্ট হিসেবে করাচ্ছেন, এটা সাধারণত আমি বলবো আপনার বয়স যদি 25-30 থাকে তখনই কিন্তু একবার করিয়ে নিলে ভালো হয়। একবার প্রি ডায়াবেটিস হয়ে গেলে শুধু সুগার চেক করার শুধু দরকার আছে সেটা নয়, সুগারের বাইরে যে জিনিসগুলো চেক করা খুব জরুরি সেটা হচ্ছে ব্লাড প্রেশার। অবশ্যই ব্লাড প্রেশার চেক করবেন, আপনার রক্তের চর্বি, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এটাও দেখতে লাগবে। আর আপনার যদি সেরকম কোনো ব্যাড হ্যাবিটস হয় ইন টার্মস অফ স্মোকিং, সেগুলো বারণ, ড্রিঙ্কিং তার লিমিট আছে, তাহলে এই জিনিসগুলো অ্যাকর্ডিং টু মেজার্ড হিসেবে করতে হবে। মানে ভালো লাগে বলে রোজ করছি, হ্যাঁ রোজ পার্টি করছি, এটা করলে যেটা হবে যে আপনার রিস্ক অফ ডেভেলপিং ডায়াবেটিস কোথাও একটা সীমারেখা টানার প্রয়োজন রয়েছে। আমি আসবো আবার আপনার কাছে, আমাদের সংক্ষিপ্ত সময়। আমি ডক্টর দত্ত এটাও বুঝে নেওয়ার চেষ্টা করব, যিনি ধরুন ডায়াবেটিক, তিনি নিজেকে তো কন্ট্রোল করছেন, মেডিকেশনের মধ্যেই রয়েছেন, তো সেক্ষেত্রে কি কি তাকে মাথায় রাখতে হবে, কোন কোন জায়গায় তাকে রেস্ট্রিকশনটা মানতেই হবে, একদম ছোট করে জানবো। ডায়েটের ব্যাপারে তো কথা হলো, এক্সারসাইজের ব্যাপারে কথা হলো, এই দুটোই মেইন জিনিস। তার সাথে যা চিকিৎসা চলছে, যার ডায়াবেটিস আছে অলরেডি তাকে কোনো ওরাল ট্যাবলেটস বা যার ইনসুলিন লাগছে ইনসুলিন, এগুলোকে তাকে ফলো করতে হবে। আর প্রি ডায়াবেটিস এর কথা যদি বলা হয়, স্ক্রিনিং টেস্ট গুলো যেরকম ডক্টর শাহ বললেন সেগুলো করতে হবে। আর লাইফস্টাইলের মধ্যে বেসিক্যালি সবই উনি বলে দিলেন, স্মোকিং অ্যাভয়েড করা, স্মোকিং শুধু নয়, এনি টোব্যাকো প্রোডাক্টস, আর এছাড়া এক্সারসাইজ, আর ঘুমের টাইম এন্ড ঘুমের কি বলে পরিমাপটা, এটাও ফলো করতে হবে। ডক্টর ব্যানার্জি, একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে অনেকেই আছেন যারা একবার চিকিৎসকের কাছে গিয়ে যখন ডায়াবেটিস ধরা পড়ছে তিনি ওষুধ নিচ্ছেন কিন্তু তারপরে আর ফলো আপ করেন না, তো এইটা কতটা ইম্পর্টেন্ট? প্রথম দিনে আমি পেশেন্টকে বলি, এই আসছে বছর আবার হবে দুর্গাপুজোর মতো নয়, এর একটা নিয়মিত সময়ের মধ্যে আপনাকে ব্লাড টেস্ট করতে হবে, ইসিজি করতে হবে, ইউরিন করতে হবে, পেটের ফটো করতে হতে পারে কিডনি টিডনি দেখার জন্য। এবং সারা জীবন যদি সুস্থভাবে থাকতে চান, আপনার রাস্তা খোলা আছে, আপনাকে সেটা বেছে নিতে হবে। আর ওষুধ বিশুদ্ধের ব্যাপারটা হচ্ছে সবার আগে লাইফস্টাইল। প্রি ডায়াবেটিসের জন্য একটা ওষুধ আমাদের খুব সাহায্য করছে, সেটা হচ্ছে মেটফরমিন, এবং দেখিয়ে দিয়েছে মেটফরমিন যে আমাদের ইন্ডিয়ান ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রামে দেখিয়েছে যারা শুধু লাইফস্টাইল মেনটেন করেছে তাদের ডায়াবেটিস হওয়ার চান্স কমেছে 28.5, আর যারা লাইফস্টাইল মানেনি
শুধু মেটফরমিন দেওয়া আছে 26.7, মানে প্র্যাকটিক্যালি খুব বেশি তফাৎ নেই। অনেকের পক্ষে লাইফস্টাইল মানা সম্ভব হচ্ছে না, তাদের দূর করে তাড়িয়ে দিলে হবে না। ডায়াবেটিস প্র্যাকটিস করতে গেলে একটু ধৈর্য লাগে, পেশেন্টের উপর একটু গ্রিপ তৈরি করতে হয়। সেই সব ক্ষেত্রে কিন্তু মেটফরমিন আমাদের সাহায্য করছে, বিশেষ করে যে প্রিডিয়াবেটিকদের ব্লাড সুগারটা উপরের দিকে আছে। ডক্টর সাহা, মানে শুরু থেকে যখন আমরা আলোচনা করছি বারবার করে ডায়াবেটিসের সঙ্গে প্রি ডায়াবেটিক স্টেজের কথা চলে আসছে, তো এই প্রি ডায়াবেটিক স্টেজটা কি বর্তমানে একটা ট্রেন্ড, মানে যুব সমাজরা বেশি এফেক্টেড হচ্ছে? ICMR ইনডায়াব স্টাডি একটা হয়েছিল, যেখানে দেখাচ্ছে মোটামুটি আমাদের ডায়াবেটিস প্রিভ্যালেন্স, মানে এখন আমাদের ভারতবর্ষে 10 কোটির উপরের লোকের কিন্তু ডায়াবেটিস আছে। আর সেটাই কিন্তু প্রি ডায়াবেটিস যদি ধরেন, তাহলে সেটা হচ্ছে অলমোস্ট 13.5 কোটি। তো 13.5%-এর অলমোস্ট 15% অলমোস্ট প্রি ডায়াবেটিস আছে। এটা কিন্তু 10 বছর আগে স্টাডি যখন করা হয়েছিল, তার আগে আরো স্টাডি করা হয়েছিল, সেটা অনেক কম ছিল। মানে এটা ক্রমশ বাড়ছে। আর যেটা আমি বলছিলাম যে আগে কিন্তু 50 বা 60 বছর বয়সে হচ্ছিল ডায়াবেটিস, এটা মনে হচ্ছে 15-20 বছর আগে হচ্ছে। দ্য নেক্সট জেনারেশন, ফর হোয়াট এভার সাইন্টিফিক রিজন, লাইফস্টাইল কিছুটা জিনস কিছুটা আমার মনে হয় ভেরি স্ট্রংলি এপিজেনেটিক ফেনোমেনন। প্রেগন্যান্সিতে ভালো করে সুগার কন্ট্রোল না করলে নেক্সট জেনারেশন ডায়াবেটিস আগে হবে, সেটা কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে দেখা গেছে। মানে এটা ভালো করে চিকিৎসা করলে মেবি উই ক্যান বি অন দ্য পাথ টু প্রিভেন্ট metabolic disease, which is pre-diabetes as well as diabetes in our population. একদমই, একদম শেষ প্রশ্ন ডক্টর দত্ত, এটা মাথায় চলে এলো আপনাকে জিজ্ঞাসা করতে হতো, সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান প্রতিদিনই উন্নত হচ্ছে ডে বাই ডে, তো সেক্ষেত্রে টেলিমেডিসিন এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে এই ডায়াবেটিসের একেবারে মূলে আঘাত করা কি সম্ভব? ডেফিনেটলি এটা একটা বিরাট বড় অস্ত্র। টেলিমেডিসিন, ডিজিটাল মিডিয়া, এভরিবডি হ্যাজ আ রোল টু প্লে। মোর অ্যান্ড মোর উই গেট ইনটু দিস, ইট উইল বিকাম very easy to control. ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই যে অ্যাওয়ারনেস বা সচেতনতা, এটাই যে একমাত্র চাবিকাঠি, আপনার হাতেই সেই চাবি রয়েছে, সেটাই একমাত্র কিন্তু বোঝা যাচ্ছে আজকের এই আলোচনা থেকে। অনেক ধন্যবাদ ডক্টর সাহা, ডক্টর দত্ত এবং ডক্টর ব্যানার্জি আমাদের সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।